ফারহানা, যদিও আপনি এই মাত্র এসে পৌঁছেছেন, তারপর আমি আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। জামাতের সমাবেশ নিশ্চয়ই আপনি দেখেছেন। জামাতের সমাবেশে অনেকগুলো বার্তা দেওয়া হয়েছে, কিন্তু মূল বার্তা হিসেবে যদি আমরা দেখি তাহলে তারা যেটি বলেছেন সেটি হচ্ছে যে আগের লড়াই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবারের লড়াই দুর্নীতির বিরুদ্ধে। এবং ডক্টর শফিকুর রহমান বলেছেন তাদের কোনো মন্ত্রী এমপি সরকারি প্লট নেবেন না, চড়বেন না ট্যাক্সবিহীন গাড়িতে। এছাড়া তারা কিছু টি শার্টও দিয়েছিলেন এই সমাবেশ উপলক্ষে। সেখানে তারা লিখেছেন নতুন প্রজন্মের প্রথম ভোট চাঁদাবাজিদের বিপক্ষে হোক। অন্যদিকে যদি আমরা বিএনপির দিকে একটু তাকাই, বিবিসি বাংলা গতকাল একটি প্রতিবেদন করেছে, সেটি শিরোনাম ছিল চাঁদাবাজির অভিযোগে চাপের মুখে বিএনপি, দলীয় নিয়ন্ত্রণ কতটা। এবং এর মাঝে যদি আমরা খেয়াল করি বিএনপিকে নিয়ে এই ধরনের অনেকগুলো প্রতিবেদন ভিন্ন ভিন্ন মিডিয়াতে এসেছে। মনে হচ্ছে বিএনপির ইমেজ কিছুটা প্রশ্নের মুখে পড়েছে, যেহেতু তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপকভাবে চাঁদাবাজি এবং দখল বাণিজ্য, অ্যাটলিস্ট মিডিয়া রিপোর্টে আমরা তাই দেখতে পাচ্ছি, সেগুলোতে জড়িয়ে গেছেন। অন্যদিকে জামাতকে নিয়ে মানুষের মনে এক ধরনের ধারণা হয়তো আছে যে জামাত কিছুটা, যেহেতু ইসলামপন্থী দল, তাই তারা কিছুটা নিজেরা দুর্নীতি থেকে দূরে থাকবেন, বা দুর্নীতির যে বাংলাদেশের সমস্যা সেটি হয়তো তারা কিছুটা নিরাময় করতে পারবেন। আপনার কি মনে হয় যে জামাতের এই যে অপেক্ষাকৃত একটা ক্লিন ইমেজ, এটা কি বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ কিনা, বা সামনের নির্বাচনে একটা চ্যালেঞ্জ হবে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি বিষয়টিকে অন্যভাবে দেখে বলি যে জামাতের তো আসলে পরীক্ষা দেওয়ার সুযোগই হয় নাই। জামাত কি কখনো ক্ষমতায় এসছে? জামাত ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করে 3টা মাত্র সিট পেয়েছিল। পরবর্তীতে তারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তারপরে তারা সংসদে যায় এবং মন্ত্রিত্বও পায় 2টা। তো তাদের তো আসলে পরীক্ষা দেওয়ার সুযোগই হয় নাই। তারা যদি জীবনে কোনোদিন সরকার গঠন করে তখন আমরা বুঝতে পারবো যে জামাত যেই প্রশ্নগুলো আপনি করছেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে কিনা। 1, 2 হচ্ছে ভাসুরের নাম নাকি মুখে নিতে মানা। আমি জানি না বিএনপি কি জামাতের ভাসুর? মানে চাঁদাবাজ বলছে ঠিকই, আমরা সবাই বুঝতেও পারছি কাকে বলছে, ধরেন আপনিও বুঝতে পারছেন নিশ্চয়ই, না হলে ওটার পরপরই আপনি বিএনপির তৃণমূলের চাঁদাবাজি নিয়ে প্রশ্ন করতেন না। সো এটা সবার কাছেই পরিষ্কার যে জামাত আসলে কার কথা বলতে চায়, কিন্তু জামাত ওই নামটা মুখে নেবে না কেন? এইটুকু সততা, এইটুকু সৎসাহস কেন জামাতের থাকবে না? যারা ইসলামের নাম ধরে রাজনীতি করছে আপনার প্রশ্ন অনুযায়ী, তাদের ব্যাপারে তো আমরা এইটুকু সৎসাহস আশা করতেই পারি। তারা সরাসরি বলুক কোন দল চাঁদাবাজ, মানে যেহেতু তারা কি মিন করছে এটা সকলের কাছে স্পষ্ট, বলতে বাধা কোথায়। 3 হলো তারা যে কথাগুলো বলেছে দুর্নীতির বিরুদ্ধে, আগের লড়াই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, এখন লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবসময় আছি পাশে, কিন্তু আগের সরকার কেবলই ফ্যাসিবাদ ছিল, সেখানে দুর্নীতি হয় নাই। 400 কোটি টাকা পিয়ন তৈরি করে নাই, 28 লক্ষ 29 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায় নাই শ্বেতপত্রের তথ্য অনুযায়ী। সেখানে ব্যাংক থেকে ঋণের নামে কত লক্ষ কোটি টাকা লোপাট হয়েছে বলেন তো? সেই সময় অর্থনীতিবিদরা খালি বলতেন যে এক ব্যাংকের পরিচালক অন্য ব্যাংকের পরিচালকের কাছ থেকে বন্ধুত্বের নাম করে দোহাই দিয়ে পরস্পরের ব্যাংক থেকে লোন নেন এবং জেনে শুনে লোন নেন যে লোনটা তারা ফেরত দেবেন না। এবং অর্থনীতিবিদ মইনুল ইসলাম বলেছিলেন সেই সময় যে কার্পেটের নিচে লুকানো ঋণ যদি আমরা যুক্ত করি তাহলে সেটা 5 লক্ষ কোটি টাকা, 4.5 থেকে 5 লক্ষ কোটি টাকার কাছাকাছি। সো এই ফিগারগুলো কি দুর্নীতির অংশ নয়? আমরা কি দেখি না একজন মন্ত্রী 328টা বাড়ি নাকি 600 সামথিং বাড়ি লন্ডনে করেছেন? সো এগুলো তো সবই দুর্নীতির অংশ। এক গোলাপ একেবারে পথ থেকে উঠে এসে, ফুটপাথ থেকে উঠে এসে আমেরিকায়, লন্ডনে, বিভিন্ন জায়গায় অনেক 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 সম্পদ তৈরি করেছেন, আমরা তো দেখেছি এগুলো। সো দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা নতুন শুরু হয় না। দুর্নীতির বিরুদ্ধে লড়াই ফ্যাসিবাদের সঙ্গে দুর্নীতিও অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। আমি জানি না কেন জামাত কেবলমাত্র ফ্যাসিবাদ দেখছে, দুর্নীতি দেখতে পাচ্ছে না। দুর্নীতি সেই সময়ও ছিল। এবং তারা যে প্রস্তাবনা দিচ্ছে, তারা জনগণের কাছে যে ওয়াদা করছে, সেটা যদি জনগণ সত্যিই বিশ্বাস করে এবং গ্রহণ করে তাহলে জামাত ভোট পাবে, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই। এবং আমি মনে করি বাংলাদেশের কোনো রাজনৈতিক কর্মী কিংবা বাংলাদেশের কোনো সচেতন নাগরিকেরই সেই ব্যাপারে আপত্তি থাকার উচিত। কারণ আপনি ভোটের মাঠে কিভাবে আপনার প্রচারণাকে সাজাবেন, কিভাবে আপনার প্রতিদ্বন্দ্বী দলগুলোর ব্যাপারে আপনি প্রোপাগান্ডা বলেন বা তথ্য বলেন, যেটাই বলেন, সেটা ছড়িয়ে দিয়ে তার ভোটটা কমিয়ে আপনার ভোট বাড়াবেন, এটা একেবারেই আপনার দলীয় কৌশলের ব্যাপার। সেখানে আরেকটা দলের হয়ে আমি কোনো কথা বলতে পারি না। তবে বিএনপির এই বিষয় নিয়ে আপনি আমাকে যে প্রশ্ন করেছেন সেটার উত্তরে আমি বলি, বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি যেটা এখনো পাওয়ারে আসে নাই, এবং বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। সো এর একেবারে টপ থেকে শুরু করে ওয়ার্ড লেভেল পর্যন্ত প্রায় লক্ষাধিক নেতাকর্মী আছে। এখন তারা দলের নাম ভাঙিয়ে যদি কোনো অপকর্ম করে থাকে, বিএনপি পাওয়ারে না থাকা অবস্থায় সর্বোচ্চ কি করতে পারে? দলগত ব্যবস্থা নিতে পারে। সেটা বিএনপি 4000-এর উপরে নেতাকর্মীর ব্যাপারে নিয়েছে। কিন্তু যেহেতু বাংলাদেশে এখন একটি সরকার আছে, আমরা সেই সরকারের কাছে আশা করব, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও সেই বার্তা স্পষ্ট করে দিয়েছেন যে সরকারের ব্যবস্থা নিতে হবে। সরকার যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা কয়েকটি নেয়
তখন যদি বিএনপি কোনো লবিং করে, তদবির করে, ছাড়িয়ে আনার চেষ্টা করে, তখন না হয় আপনারা বিএনপিকে দোষ দিবেন। বিএনপির এই বক্তব্য খুবই পরিষ্কার এবং তারা এটা বারবার একেবারে শীর্ষ নেতৃত্ব থেকেই বলা হচ্ছে যে 4000 নেতাকর্মীকে পর্যন্ত বহিষ্কার করা হয়েছে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ছিল। আপনার বক্তব্য যদি একটু বলি, যে আপনি বলেছেন যে জামাত তো পরীক্ষাই দেয়নি এখন পর্যন্ত, সেই বক্তব্যের মানে তারা কিছুটা বিরোধিতা করে। তারা বলতে চায় যে 2001 থেকে 6 পর্যন্ত যখন তাদের দল থেকে 2 জন মন্ত্রী ছিল, তখন বিএনপির মন্ত্রিসভা বা 4 দলীয় জোটের যে মন্ত্রিসভা ছিল সেটির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ ছিল এবং বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু তাদের মন্ত্রীদের বিরুদ্ধে একটাও দুর্নীতির অভিযোগ আসে নাই, সেটি তারা বলে। আর এইটুকু যদি জানতে চাই যে জামাত পরীক্ষাই দেয়নি, সেটি কি তাদের জন্য একটা অ্যাডভান্টেজ যে বিএনপি যখন পরীক্ষা দিয়েছে তখন সেই পরীক্ষায় খুব ভালো ফল করতে পারেনি? না, এটা আমি আপনাকে বলি যে আমি আম খাবো কিন্তু আমি আটির দায়িত্ব নেব না, এটা হলে তো হবে না। মন্ত্রিত্বের স্বাদ আমি ভোগ করব বিএনপির সঙ্গে গিয়ে ক্ষমতায়, কিন্তু বিএনপির সময়কার কোনো দায়িত্ব আমার নাই, আমি ছিলাম ফেরেশতা আর বিএনপি ছিল ইবলিশ, এটা বললে তো ভাই হবে না। এটা আপনি ধর্মের দৃষ্টিকোণ থেকেই বলেন আর আপনি মানে মানে কি বলবো লজিকের দৃষ্টিকোণ থেকেই বলেন, কোনো দৃষ্টিকোণ থেকেই আমি ফলটি খাবো কিন্তু তার দায়িত্বটি নেব না, তা হবে না। এটা একটা কম্বাইন্ড রেসপন্সিবিলিটি, এটা একটা ক্যাবিনেট রেসপন্সিবিলিটি। সুতরাং যদি কোনো ত্রুটি বিচ্যুতি ভুল হয়ে থাকে তার দায় বিএনপিকে যেমন বহন করতে হবে, তার দায় সেই সময় 4 দলীয় জোটে যারা ছিল তাদের সবাইকেই বহন করতে হবে। আর আপনি যেটি বলেন এটা বিএনপির ক্ষেত্রে কিছুটা ডিসঅ্যাডভান্টেজ কিনা, দেখুন জামাত তো বাংলাদেশের আগের থেকে, বাংলাদেশের জন্মের আগে থেকে রাজনীতি করছে জামায়াতে ইসলামী, সেই পাকিস্তান আমল থেকে তারা রাজনীতি করছে। তারা কিন্তু তাদের রাজনৈতিক যে বড় বড় ভুলগুলো সেগুলোর ব্যাপারে এখন পর্যন্ত না তাদের স্পষ্ট অবস্থান জানিয়েছে, না তারা কোনো রকম কোনো রিমোর্স বা কোনো রকম কোনো দুঃখ প্রকাশের দিকে গেছে। সো বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ তো বটেই, কিন্তু বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে নয়। আওয়ামী লীগ কিন্তু চেষ্টা করেছিল মুক্তিযুদ্ধকে ক্যাপিটালাইজ করতে, তাদের পলিটিক্যাল ফায়দা আদায়ের জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহার করতে। মানুষ কিন্তু সেটা ভালোভাবে নেয় নাই। সে কারণেই তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগানটা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে এসছে। তো মুক্তিযুদ্ধকে এই যে পলিটিক্যাল হীন স্বার্থে ব্যবহার করে এটা মানুষ ভালোভাবে নেয় নাই। ঠিক একইভাবে পলিটিক্যাল এই এত বড় বাংলাদেশের জন্মের ইতিহাসটার সঙ্গে যাদের এক ধরনের বিরোধপূর্ণ সম্পর্ক, তাদেরকেও মানুষ খুব ভালোভাবে নেবে না। ধন্যবাদ রুমিন, আপনার কাছে আসবো, আপনার বক্তব্য পরিষ্কার। আশরাফ কাসার, আপনার কাছে যেতে চাই। আপনি ফেসবুকে খুবই সক্রিয়, আমি যদি ভুল না বলে থাকি আপনি ফেসবুকে আজই একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে আপনি লিখেছেন জাতীয় নির্বাচন অনিশ্চিত। কেন বলছেন জাতীয় নির্বাচন অনিশ্চিত, কেন আপনার মনে হচ্ছে যদি একটু ব্যাখ্যা করেন? দেখুন, আমার গত কয়েক সপ্তাহের বিভিন্ন রাজনৈতিক দলের কার্যক্রম, গোপালগঞ্জের ঘটনা, জামাতে ইসলামীর পিআর নিয়ে বক্তব্য, এনসিপির বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের ব্যাপারে বিষোদ্গার, এগুলো দেখে আমার মনে হয়েছে যে নির্বাচনের জন্য যে পরিবেশটি দরকার, ক্রমশ আমরা সেই পরিবেশ থেকে দূরে সরে যাচ্ছি অথবা ওই পরিবেশের কাছাকাছি আসতে পারছি না। নির্বাচনে ধরেন একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক থাকার কথা, একটা সামাজিক সৌহার্দ্য থাকার কথা, একটা রাজনৈতিক সংহতি থাকার কথা। এছাড়া কিন্তু নির্বাচন অনুষ্ঠান করা যাবে না, কেননা আপনি পুলিশ বলেন, বেসামরিক প্রশাসন বলেন, নির্বাচন কমিশন বলেন, তারা এগুলোর উপরে নির্ভর করে নির্বাচন পরিকল্পনা করে। আমার মনে হচ্ছে যে প্রথম কথা, জামাত এবং এনসিপি প্রকাশ্যেই বলেছে যে সংস্কার ছাড়া, বিচার ছাড়া তারা নির্বাচন চায় না। কাজে নির্বাচনটি তাদের কাছে থার্ড প্রায়োরিটি, বিচার প্রথম, সংস্কার দ্বিতীয়, থার্ড। এখন বিএনপি বলছে যে আমরা একটা ন্যূনতম সংস্কারে আগ্রহী, এবং বিএনপি অনেক দূর কিছু কিছু বিষয়ে আমাকে অবাকও করেছে যে বিএনপি এই ধরনের ঐক্যমত্যে রাজি হয়েছে, তারপরেও তারা নির্বাচনটি আগে চায়। এখন দেখুন অবস্থা হয়েছে, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, এখন বাজারে 3টি বড় দল রয়েছে, আর অনেক ছোট দলও রয়েছে। কিন্তু যদি নির্বাচনের মাঠটি আপনি সুন্দর করে সাজাতে না পারেন, আর আমরা সরকারকে অত্যন্ত দুর্বল দেখছি, মানে এই সরকারের মানে কোনো রকমের সক্ষমতা আমরা দেখতে পাচ্ছি না আইন শৃঙ্খলার উপরে, এবং কোনো রকমের সক্ষমতা দেখতে পাচ্ছি না বিরোধপূর্ণ রাজনৈতিক পরিবেশের উপরে, এবং মব জাস্টিসের যে ভয়াবহতা হয়েছে বা হচ্ছে সেটির উপরেও। কাজেই একটা দুর্বল সরকার এবং একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং গোপালগঞ্জের মতো পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপরে হামলা চালানোর পরে সেটি নিয়ে মিথ্যাচার করা, এই সব দেখে মনে হচ্ছে যে নির্বাচন ক্রমশ দূরে সরে যাচ্ছে। আরও একটি কারণ, লন্ডনে যে বৈঠকটি হয়েছিল আপনি খেয়াল করে দেখবেন যে তারপরে এক ধরনের আশাবাদ ছড়িয়েছিল, তারেক রহমান দেশে ফিরবেন, নির্বাচন হবে, ফেব্রুয়ারির কত তারিখে হবে, শেষে হবে না মাঝে হবে, এইসব আলোচনা হচ্ছিল। সরকারটিকে প্রায় 60 দিন হয়ে যাওয়ার পরেও আমরা তার কোনো ফলো আপ করতে দেখিনি। নির্বাচন কমিশন দায়িত্ব নেবে, নির্বাচন কমিশন তার তফসিল ঘোষণা করবে, আমরা তার কিছুই হতে দেখিনি। দেখুন, নির্বাচনটি হঠাৎ করে এক রাতে বাসি ফু দিয়ে বা একটি সকালবেলা বাসি ফু দিয়ে তো করা যাবে না। আর 17 বছর পরের নির্বাচন, হাসিনা আমাদের পরপর 3টি নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, ভোট দিতে দেয়নি। এই জন্য মনে হচ্ছে যে নির্বাচনের পরিবেশটি ক্রমশ আপনার অনিশ্চিত একটি জায়গায় চলে যাচ্ছে। এখন দেখুন, রাজনৈতিক দলগুলোর ভিতরে আমি প্রায়ই বলে থাকি, আমাদের প্রত্যেকের ভেতরে
সচেতনভাবে কিংবা অবচেতনভাবে এক টুকরো হাসিনা ঢুকে গেছে, আমাদের সেটি বের করে ফেলতে হবে। কে কিভাবে বের করবেন এটি তার দায়িত্ব। এক টুকরো ফ্যাসিজমও ঢুকে গেছে, সেটি রাজনৈতিক পরিভাষাতেও, আমাদের শারীরিক আচরণেও এবং আমাদের দলীয় রাজনীতির আচরণেও। দেখুন, আপনি এই যে জামাতে ইসলামী যেভাবে কথা বলছে, আমি আপনাকে একটু প্রশ্ন করি, কোনটি বড় অপরাধ, দুর্নীতি নাকি মানবতা বিরোধী অপরাধ? স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদেরকে খুন করা অপরাধ, নারীদেরকে ধর্ষণ করা অপরাধ, নাকি দুর্নীতি বড় অপরাধ? এটি হয়তো ওইভাবে মাপা সম্ভব না, কিন্তু তাদেরকে আমরা একটা খুশি খুশি ভাব দেখতে পাচ্ছি। বিশেষ করে গণ অভ্যুত্থানটির সাথে যেহেতু তারা যুক্ত ছিলেন, তাদের ছাত্র সংগঠন যুক্ত ছিল, কোথাও কোথাও তারা দারুণ ভূমিকা রেখেছেন। ডাজন্ট মিন বাংলাদেশের লোক স্বাধীনতা বিরোধীদেরকে রাজনীতির মঞ্চে মধ্য অবস্থানে দেখতে চায়। আমি কিন্তু আপনাকে উল্টোটা বলি, মানুষ ভয়ঙ্করভাবে ভীত যে এই কি গণ অভ্যুত্থান হলো, একটি অপশাসনের মহিলা পালিয়ে গেলেন দলবল সহ, আরেকটি ভয়ঙ্কর অপশাসন, গতকালকে আমরা পুরনো শকুন ফিরে এসেছে, এরকম অনেক জায়গায় দেখেছি। কাজেই এই মীমাংসাটি জামাতকে করতে হবে। জামাত ভাবছে যে এটির আলোচনা না করে বিএনপি বা সরকারে যারা যেতে পারে তাদের বিষোদ্গার করলে তার একটা রাজনৈতিক ভোট তৈরি হবে। কিন্তু এমনও হতে পারে যে আপনার দক্ষিণপন্থী অথবা আপনার ডানপন্থী, ইসলামপন্থী, আমরা যেই নামেই ডাকি না কেন, তাদেরকে হয়তো গণতন্ত্রের শক্তি হিসাবে মানুষ গ্রহণ নাও করতে পারে। দেখুন, বিএনপি যে এক্সপোজড এটা আমরা সবাই জানি। এটা বিএনপি নেতৃত্ব 3000 না 4000 কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, সেটি অত্যন্ত ন্যূনতম। বিএনপির সাংগঠনিক অপরাধ, বিএনপির নেতাকর্মীরা যে নৈরাজ্য করছে, চাঁদাবাজি করছে, গুন্ডামি করছে, দখলদারিত্ব করছে, এটি খুবই প্রকাশ্য এবং এর দল হিসাবে যথেষ্ট করছে বলে আমি মনে করি না। জামাতের অপরাধ 71 সাল না, শুধু বর্তমান সময়ে সিস্টেমেটিক নৈতিক করাপশন, এবং তারা সচিবালয়ে কিভাবে ঘাঁটি গেড়েছেন, কিভাবে যেহেতু সরকারটি দুর্বল, তার ঘাড়ে উঠে বসেছেন ব্যুরোক্রেটরা। সেই ব্যুরোক্রেটরা কারা? আমরা যখন কোনো সার্কুলার দেখি, কোনো বিষয়ে কোনো মেমো দেখি, তখন আমরা পরিষ্কার বুঝতে পারি তাদের ব্যাকগ্রাউন্ড কী, এবং সেটিতে দক্ষিণপন্থীরা ভর করেছেন। জামাত হচ্ছে সেই বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার রাজনৈতিক শক্তি, যিনি নারী স্বাধীনতা চান না, নারীদের হেনস্থার সময় মুখ খোলেন না, বাংলাদেশের প্রগতির পক্ষে যায় এমন কোনো আন্দোলনে তারা ছিলেন না। তাদের সারা জীবনের সৌভাগ্য তাদের রাজনৈতিক ইতিহাসের যে জুলাই গণ অভ্যুত্থানের মতো একটি ঘটনার সাথে তারা কোনো একভাবে যুক্ত হয়ে গেছিলেন, কিন্তু তাদের অপরাধের সীমা কিন্তু গুরুতর। এটি মীমাংসা না করে বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি করবে কি করবে না, বা এনসিপি তাদের জোটসঙ্গী হবে কি না, এগুলো আমার কাছে এখন বেশ হালকাই মনে হচ্ছে। কেননা 11 মাসে যখন তারা সরকারে নাই, কিন্তু আপনার পরোক্ষভাবে সরকারের ভেতরে বেশ ভালো অবস্থান তৈরি করেছে বলে আমরা ধারণা করি, সেনাবাহিনীর ভেতরে ভালো অবস্থান তৈরি করেছে, তাদের যে আস্ফালন আমরা দেখতে পাচ্ছি, এতে বাংলাদেশের মানুষ যথেষ্ট ভীত। দেখুন, জামাত কখনো রাষ্ট্র ক্ষমতায় যায়নি। রাষ্ট্র ক্ষমতা তো দূরের কথা, মানে সরকারের ক্ষমতা পাওয়া, একটি চেয়ার দেওয়ার পরেও আপনি একজন মানুষের দুর্নীতি করার প্রবণতা, লোভ এবং আস্ফালন টের পাবেন। জামাত ওই পরীক্ষায় কখনো অবতীর্ণ হয়নি, এবং আমার যতটুকু ধারণা বাংলাদেশের সচেতন মানুষ এই শক্তিকে ক্ষমতায় পাঠিয়ে বাংলাদেশকে অপমানিত করবে না। কিন্তু তাদের এই কথা বলা সোহরাওয়ার্দী উদ্যানে অনেক সহজ, মেঠো বক্তৃতা কিন্তু সবচেয়ে, আপনি সারা দেশ থেকে 10,000 বাস এনেছেন, 8টি ট্রেন ভাড়া করেছেন, শখানেক কোটি টাকা খরচ করেছেন, আপনি আপনার কথা বলতেই পারেন, কিন্তু এই পরীক্ষায় তারা কখনো অবতীর্ণ হয়নি। তাদের ব্যাপারে কিন্তু অর্থনৈতিক দুর্নীতির চেয়ে নৈতিক দুর্নীতি অনেকভাবে প্রবল। আপনি কিন্তু ভুল বুঝবেন না, বাংলাদেশের লোক অর্থনৈতিক দুর্নীতি বোঝে, যেই জায়গাটিতে বিএনপির মতো দল ধরা পড়ে, এবং নৈতিক দুর্নীতির জায়গাটা আরও প্রকৃষ্টভাবে বোঝে। এককভাবে নির্বাচন করে জামাত কেন 3টি আসন পায়? এখন তারা যে পিআরের কথা তুলেছে, হঠাৎ করে যেই দেশের লোক ইভিএমে আপনার বাটন চাপতে পারে না, সেই দেশের লোককে আপনি বলবেন আনুপাতিক হারে নির্বাচন করতে। এই প্রসঙ্গে আমি ফিরে আসবো। যদি এই প্রসঙ্গে আমি একটু থাকতে চাই, জনাব ফয়েজ আহমেদ, আপনার কাছে যেতে চাই। এই যে আশরাফ কায়সারের বক্তব্যেও এসেছিল যে গোপালগঞ্জে যে সংঘর্ষ, সংঘাত, প্রাণহানি, এটি কি চাইলে এড়ানো যেত কিনা, এবং এই যে এড়ানো হয়নি বা এড়িয়ে যাওয়া যায়নি, এটির সাথে অনেকে নির্বাচন পেছানোর এক ধরনের সম্পর্ক দেখতে পাচ্ছেন। আপনি এই যে একটা কোরিলেশন দেখার চেষ্টা করছিল, সেটাকে কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের নির্বাচন এবং শেয়ার বাজারের মধ্যে একটা দারুণ মিল আছে। আমেরিকান নির্বাচনের সময় বাংলাদেশের শেয়ার বাজারের দর ওঠানামা করে। হরতাল, সংঘাত, সহিংসতা, এর বাইরেও নানান অনুষ্ঠান পার্বণকে ঘিরেও বন্যা পরিস্থিতিতেও শেয়ার বাজারে ওঠানামা করে। বাংলাদেশের যে কোনো ঘটনা ঘটলেই এর সঙ্গে সামনে নির্বাচনটি হবে না, না হওয়ার সম্ভাবনা আছে, এই ধরনের একটি রাজনৈতিক আলাপ সামনে নিয়ে আসার প্রবণতা আমাদের রাজনীতি প্রিয়, আমরা খুবই রাজনৈতিক আলোচনা করতে পছন্দ করি, সেই জায়গা থেকে রাজনীতি প্রিয় মানুষদের মধ্যে করার প্রবণতা লক্ষ্য করা যায়। আমি এই সমস্ত বিষয়টাকে যদি আপনি এভাবে একটু বিবেচনা করেন, গোপালগঞ্জে একটি সমাবেশ এনসিপি যে করেছে, তার আগে তারা কতগুলি জেলায় সমাবেশ করেছে?
তাহলে এতগুলি জেলায় শুধু এনসিপি নয়, 5 আগস্ট তার পরবর্তী সময়ে বিএনপি, জামাত, অন্যান্য পলিটিক্যাল পার্টি তাদের প্রতিনিয়ত সভা সমাবেশ করে যাচ্ছে। কোথাও তো কোনো সংঘাত সহিংসতার ঘটনা ওই অর্থে নেই। শুধু গোপালগঞ্জে একটি পরিস্থিতি, একটি ঘটনা ঘটে যাওয়ার মধ্য দিয়েই যদি আমরা এই উপসংহারে উপনীত হতে পারি যে এর ফলে আগামী নির্বাচন হবে না, তাহলে তো আমাদের এখানে মানে নির্বাচনের সময় কত ভয়াবহ ঘটনা ঘটেছে এর আগে। এর আগে কোথাও কিছু মানে এর আগে যেই ধরুন আমি যে মিটিং মিছিলগুলো হয়েছে যে বা যেই ধরনের জনসমাবেশ বা মার্চ বা যেটি আমরা বলি, সেখানে কোনো ধরনের সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেনি, তাই বলে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সেটির মাত্রাটি কি ছোট করে দেখার কোনো মানে সুযোগ আছে কি? কোনো সুযোগ নেই। 5 জন মারা গিয়েছে, অনেকগুলো ঘটনা হয়েছে, ময়নাতদন্ত ছাড়া তাদেরকে দাফন করা হয়েছে তারা বলছেন, এবং যারা যারা নিহত হয়েছে নিহতের পরিবারের সদস্যরা দাবি করছেন যে তারা ময়নাতদন্ত করতে চেয়েছেন, তারা সুরতহাল করতে চেয়েছেন, কিন্তু হাসপাতাল থেকে তাদেরকে করতে দেওয়া হয়নি। যদিও পুলিশ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে না, তারা নিয়ে গেছেন এবং তারা নিজেরাই করতে চাননি। আমরা যদি তাদের বক্তব্য মেনেও নিই, তারপরেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে কোনো কোনো মরদেহ আসলে করা হয়েছে ময়নাতদন্ত, যেগুলো করা হয়নি সেগুলো প্রয়োজনে কবর থেকে তোলা হবে। আচ্ছা, কি ধরনের প্রয়োজন হলে সেটি প্রয়োজন হবে এবং কাদের আসলে করা হয়েছে? কারণ আমি যতগুলো গণমাধ্যম দেখেছি কোথাও আমি পাইনি যে কারো ময়নাতদন্ত বা সুরতহাল করা হয়েছে। ওকে, আপনার যদি শেষ হয়, আমি যে জায়গাটা থেকে শেষ করেছি সেখান থেকে আবার যাই। সুতরাং গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটলো সেটা এড়ানো যেত কিনা, সেটা কি দুর্বলতার কারণে হয়েছে, এর পুরো বিষয়টা এখন একটা তদন্ত সাপেক্ষ বিষয়। সরকারের দিক থেকে বলা হয়েছে যে আমাদের কাছে এক ধরনের তথ্য ছিল, কিন্তু এত ভয়াবহ হবে সেই ধরনের তথ্য আমাদের কাছে ছিল না। এটা গোয়েন্দা ব্যর্থতা না? অফকোর্স হতে পারে, গোয়েন্দা ব্যর্থতা হলে সেটা নিয়ে ব্যবস্থা নিবে, এবং এই গোয়েন্দা ব্যর্থতা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা একটি নির্বাচনমুখী যখন আলাপ আলোচনা করছি, সেই সময় এই ঘটনা আমাদের জন্য একটা এক্সাম্পল হতে পারে, সেখান থেকে আমাদের লেসন নেওয়ার অনেক কিছু আছে। আর আপনি ময়নাতদন্তের বিষয়ে যেটা বলছেন, যে ইনফ্যাক্ট আপনি নিজেই বলেছেন, এখন দেখুন একদম লিখিতভাবে 16 তারিখ ওই লাশগুলি যখন হসপিটালের মর্গে নিয়ে যাওয়া হলো, লাশগুলি একরকম কেড়ে নিয়ে যাওয়া হয়েছে, লাশ তারা কাটতে দিবে না, সেখানে লিখিত নেওয়া হয়েছে হসপিটালের যিনি ইনচার্জ তার কাছ থেকে। এরপরে যদি এই লাশদের যে স্বজন তারা যদি চান যে সেটা ময়নাতদন্ত হবে, বাংলাদেশে ময়নাতদন্তের জন্য লাশ কবর থেকে তোলার ঘটনা তো মনে হয় এটি প্রথম আলোচনা হয়েছে এমন নয়। প্রয়োজন হলে হবে। সে সময়কার পরিস্থিতিতে যেটা হসপিটালকে সুরক্ষা দেওয়া যায়নি, সব গিয়ে ওখানে আক্রমণ করেছে, জেলখানায় আক্রমণ করেছে, ডিসির বাংলোতে আক্রমণ করেছে, এসপির বাড়িতে আক্রমণ করেছে, সেরকম একটা পরিস্থিতি, এটাকে তো আমরা কোনোভাবে কোনো প্রোটেস্ট হিসেবে আখ্যায়িত করতে পারি না, এটা তো অ্যাটাক। সেই জায়গার বাস্তবতা, এর টোটাল আমি কি ব্যর্থতা আছে কি ব্যর্থতা নেই এর টোটালটা তদন্ত করে দেখা হচ্ছে, এবং আমাদের তদন্ত করার জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠিত হয়েছে। জি, কমিটিতে কারা আছেন? কমিটিতে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গুনি, তার সঙ্গে আছেন 2 জন অতিরিক্ত সচিব, একজন জনপ্রশাসন মন্ত্রণালয় আর একজন আইন এবং বিচার মন্ত্রণালয়। জি, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং আইন এবং বিচার মন্ত্রণালয় তাদের বিরুদ্ধেই তো তদন্ত হওয়ার কথা, সেখানে তারাই যদি তদন্ত কমিটিতে থাকেন, যেটি এরই মধ্যে সারা হোসেন এরই মধ্যে বলেছেন, তিনি বলেছেন যে শুধু সরকারি নয়, যেসব মন্ত্রণালয়ের উপর তদন্ত হবে তাদের লোকজন নিয়েই তো তার মধ্যে বসানো হয়েছে, সমস্যা তো সেখানে।